This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালের নিরাময় অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি প্রবীর বিশ্বাস। আজকে আমরা এসেছি শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রানা চ্যাটার্জি। তিনি একাধারে বিধায়কও বটে। তবে আজকে কোনো রাজনৈতিক প্রশ্ন নয়, আপনাদের পাঠানো প্রশ্ন শিশুদের নিয়ে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যায় পড়েন এবং বহু প্রান্তিক এলাকা থেকে মানুষ আমাদের মেসেজ পাঠিয়েছেন যাতে আমি আপনাদের হয়ে ডাক্তারবাবুকে প্রশ্নগুলো করি। ডাক্তারবাবু, আপনাকে এনকে ডিজিটালে স্বাগত। ধন্যবাদ। ডাক্তারবাবু প্রথম প্রশ্ন করেছেন সীমা দত্ত, লাভপুর, বীরভূম থেকে। তিনি বলছেন, আমার মেয়ের বয়স 1 বছর 7 মাস, এখনো কথা বলতে শিখলো না, তবে কানে শুনতে পায়, বলার চেষ্টাই করে না। কি করতে হবে যদি বলে দেন। না, কথা বলতে পারে না মানে এখন তো সে গল্প বলবে না, কিন্তু দেখতে হবে যে সে মাকে আইডেন্টিফাই করে মা বলছে কিনা, বাবাকে বাবা বলছে কিনা। একটা বা দুটো শব্দ যদি সে বলে পরপর, তাহলে এই বয়সে যথেষ্ট। হ্যাঁ, তো সুতরাং সেইটা বলে কিনা আপনি দেখে নিন। যদি মনে হয় না কোনো ওয়ার্ডই এখনো সে বলতে পারছে না, তাহলে নিশ্চয়ই তখন এটা ভাবতে হবে যে আর কিছু নয়, আর কিছু কিনা। তবে এটুকু বলি যে কানে যখন শুনছে, আপনি যখন এটা কনফার্ম করলেন, তখন বাচ্চা কিন্তু বলবে। আমি নিশ্চিত যে ও নিশ্চয়ই এর মধ্যেই আপনাকে হয়তো মা বলে ডাকছে। আপনি সেটা দেখে নিন। যদি মনে হয় কিছুই বলছে না, তাহলে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তখন আমি ফার্দার বলবো। আমি দর্শকদের সুবিধার জন্য বলে দিই, ডাক্তারবাবুর সাথে যোগাযোগের নাম্বারটা আমরা নিচে দিয়ে রেখেছি স্ক্রিনে। আপনারা স্ক্রিনে সেই নাম্বারে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। 9830168377 এই নাম্বারে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনারা পারেন। অতুল রায়প্রধান কোচবিহার থেকে লিখছেন। তিনি বলছেন, আমার যমজ বাচ্চা, একটি ছেলে অপরটি মেয়ে, দুজনেরই বয়স 6 বছর। ছেলেটি পড়াশোনায় খুবই ভালো এবং শান্ত স্বভাবের। মেয়েটি পড়তেই চায় না, প্রচণ্ড দুষ্টু। বাড়ির 4 জন সদস্য ভীষণ মারকুটে স্বভাবের কারণে আমরা সবাই খুব চিন্তিত। শুনেছি যমজ বাচ্চারা একই রকম স্বভাবের হয়, আমার ক্ষেত্রে কেন উল্টো হলো? না, সবসময় একই রকম স্বভাবের হয় না। ইনফ্যাক্ট হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সব সন্তান কিন্তু একই রকম হয় না। এবং এই বয়সটা তো দুষ্টুমি করারই বয়স, তো সুতরাং কিছুটা দুষ্টুমি তো পারমিসেবল। এবার যদি মনে হয় সেটা মাত্রাতিরিক্ত, বাচ্চা বসেই না, কোথাও বসানো যায় না, বাচ্চা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, যদি মারছে, ভাঙছে, বা স্কুলে তার পারফরমেন্স ডিটোরিয়েট করছে, তার বন্ধুর সংখ্যা কমছে, তখন আমরা একটা অনেক সময় কাউন্সেলিং এর জন্য বলি। কিন্তু আদারওয়াইজ একটু বাচ্চা তার বাবা মাকে একটু ওরকম মারছে, হ্যাঁ, বা একটু মাঝে মধ্যে রাগ করছে, আর তার ভাই যেহেতু শান্ত বলেই যে সে অ্যাবনর্মাল, এটা মনে করার কোনো কারণ নেই। দুজন দুরকম হতেই পারে। দুষ্টুমিটা পারমিসেবল এবং 2 সন্তান যদি দুরকম হয়, তাতে কোনো ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এগুলো উইথ এজ যত বড় হবে, দেখবেন আবার ওই কত শান্ত হয়ে গেছে। পরের প্রশ্ন করেছেন সুশান্ত ধারা, বেলানগর থেকে। তিনি বলছেন, আমার মেয়ের বয়স 10 বছর, ওর পেটে গ্যাস হয়, পায়খানা 2-3 দিন অন্তর হয়, মাঝে মাঝে পেট ব্যথাও হয়। গ্যাস আর রোজকার পায়খানা পরিষ্কার হওয়ার যদি একটা উপায় বাতলে দেন ভালো হয়। শাকসবজি একেবারেই খেতে যায় না। ঠিক তাই, উত্তরটা আপনি বলে দিলেন। অ্যাকচুয়ালি ওর গ্যাসটা হয় কারণ ওর পটি ক্লিয়ার হয় না বলে, পেটটা পরিষ্কার হয় না বলে ওর এত গ্যাস হয়। এবং আমরা বলি ডায়েটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চারা প্রথম কথা, তারা একটু আমাদের থেকে বেশি অ্যাক্টিভ হয় এবং যার ফলে তাদের সোয়েটিং বেশি হয়। তো সুতরাং ওয়াটার ইনটেকটা, মানে হাইড্রেশনটা অ্যাডিকুয়েট না হলে কিন্তু কনস্টিপেশন হতে পারে। তার সাথে ফাইবারস যে খাবারগুলোতে থাকে, ধরুন শাকসবজি, শাক পাতা যেগুলো, বা ধরুন ফ্রুটস, মানে ছেঁকে রস করে নয়, মানে পিস করে দিলেন, ও কামড়ে খেলো। তো এই ফল, শাকসবজি, জল, এই ধরনের খাবারগুলো ও যদি বেশি খায়, নাম্বার 1, এবং যেন সব খাবার চিবিয়ে খায়, ওকে সেটা সেই হ্যাবিটটা ওকে করাতে হবে। তো 10 বছরের বাচ্চা ডেফিনেটলি চিবিয়ে খাবে, আমি এটা এক্সপেক্ট করব। তবে হাই ফাইবার্স যেগুলো থাকবে সেই ডায়েট এবং অ্যাডিকুয়েট হাইড্রেশন দিলে নর্মালি বাচ্চার পটি ক্লিয়ার হয়, এবং পটি ক্লিয়ার হলে তার উইন্ড হয় না, পেটে গ্যাস হয় না। এবং তারপরেও যদি মনে হয় যে হচ্ছে না, তখন আমরা একটু মেডিকেশন দিই, এবং তাতেও না হলে তখন আমরা একটু ইনভেস্টিগেশন করি। যেমন অনেক সময় বাচ্চাদের দেখা গেছে যদি হাইপোথাইরয়েড থাকে, তাহলে কিন্তু কনস্টিপেশন হতে পারে। তো সেগুলো পরে ভাববেন, আগে কমন থিংস আর হ্যাপেন
হ্যাপেন অকার্স কমনলি। তো সেই জন্য আপনি যেটা করুন, আগে ওকে ফাইবার্স, এই যে বললেন শাকসবজি, ওটাই আপনি খাওয়ানোর চেষ্টা করুন। যদি মনে হয় শুধু শাক খাচ্ছে না, ওকে আপনি প্রিপারেশনগুলো চেঞ্জ করুন, ডালে দিন, ঝোলে দিন, বা ও যেভাবে ভালোবাসে সেইভাবে দিন। যদি সেদ্ধ না করে ভালো, ও যদি ভাজা খেতে ভালো, শাক ভেজে দিন। তো এইভাবে আপনি ফল, শাকসবজি, জল এইগুলো যদি অ্যাডিকুয়েটলি দিতে পারেন, ইনফ্যাক্ট বেশিরভাগ কেসেই এটা সমাধান হয়ে যায়। তাতেও না হলে তখন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলে আমরা কিছু ওষুধপত্র দিই যেটা পেটটা ক্লিয়ার করার জন্য, তাহলে গ্যাস কমে যায়। আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের কাছে প্রায় 350 মানে প্রশ্ন এসছে, কিন্তু 350 প্রশ্ন একটা অনুষ্ঠানে তো করা সম্ভব না। পরবর্তীকালে ডাক্তারবাবুর কাছে আমরা নিশ্চয়ই আরো প্রশ্ন নিয়ে আসব। তবে আজকে কয়েকটাই প্রশ্ন করছি। তার মধ্যে আয়েশা মল্লিক বাগনান থেকে লিখছেন, আমার বাচ্চা যখন জন্মায় তখন তার ওজন ছিল মাত্র 2 কিলো 200 গ্রাম। এখন 8 মাস বয়স, ওজন বেড়ে দাঁড়িয়েছে 10 কিলো। এটা কি স্বাভাবিক? হ্যাঁ, অস্বাভাবিকও বলবো না। আগে দেখে নিতে হবে যে বাচ্চা 2 কিলো 200 ছিল, সে জন্মের আগে হয়েছিল কিনা, প্রিটার্ম হয়েছিল কিনা। তো প্রিটার্ম বেবিরা ওই জন্মের পর তাদের গ্রোথটা অন্য বাচ্চাদের থেকে অনেক সময় একটু বেশি থাকে। তবে আমরা যেটা বলি, জন্মের ওজনের 3 গুণ অ্যাটলিস্ট হতে হয় আর কি, আমরা 1 বছরে বলি। সেক্ষেত্রে যদি ওর 10 কেজি হয়েছে বলেন কত মাসে? বলছেন 8 মাস। হ্যাঁ, তার মানে ওর গ্রোথটা একটু বেশি হচ্ছে। তো সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে ওর ডায়েটটা ঠিক আছে কিনা। মানে ধরুন আমরা বেশি ভাজাভুজি দিয়ে ফেলছি কিনা, বা অনেক সময় মায়েরা করেন কি, এই যে সেরেলাক জাতীয় যে খাবারগুলো ধরুন তার মধ্যে দুধ থাকে, তা সত্ত্বেও অনেক মায়েরা ওই দুধ দিয়ে সেইটা গোলেন, যার ফলে দুবার দুধ পরে, সেই জন্য একটু ওয়েট গেইন হয়ে যায়। এবং অনেক মায়েরা কিন্তু ফোর্স করেন, কিছু মাইন্ড করবেন না বাচ্চাকে, হ্যাঁ, মানে একদম ঠুসে খাওয়ানো যেটাকে বলে, সেইগুলো প্রয়োজন নেই। বাচ্চা যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে এই ওয়েটটা ওর উইথ এজ এটা ও নিজেই আবার অ্যাডজাস্ট করে নেবে। শুধু আমি যেগুলো বললাম খাবারের ব্যাপারে সেই জিনিসগুলো দেখে নিন, জোর করার দরকার নেই। বাচ্চা যেটুকু খেতে চাইবে সেটুকুই, যখন মুখ ঘুরিয়ে নেবে আপনি ছেড়ে দিন। এবং এইগুলো দেখুন, বেশি ভাজাভুজি বা তেল ঘি মাখনটা বেশি নয়, বা আপনার এই ওই সেরেলাক জাতীয় যেগুলোতে ইতিমধ্যেই দুধ আছে তার মধ্যে আবার দুধ দিয়ে গোলা, এইগুলো করবেন না। বা অনেক সময় টপ ফিট করলে যেভাবে আমরা বলি যে 1 আউন্স জলে 1 চামচ মাথা কাটা পাউডার দিতে, অনেকে সেটা করেন একটুখানি বেশি ঘন করে খাওয়াতে চান আর কি, হয়তো 1 চামচের জায়গায় 1.5 চামচ দিয়ে দিচ্ছেন। সেইগুলো করার প্রয়োজন নেই, কারণ এইগুলো বিজ্ঞানসম্মতভাবে রিসার্চ করে দেখা গেছে যে এই রেশিওটা ইজ দ্য বেস্ট ফর ইয়োর বেবি। তো সুতরাং আমরা বলবো খাবারটা ঠিক রাখুন, তাহলে এই ওজনটা সমস্যা নয়। সপ্তক চ্যাটার্জি, অন্বেষা চ্যাটার্জি প্রয়াগরাজ উত্তরপ্রদেশ থেকে লিখছেন, আমাদের বাচ্চার বয়স হয়ে গেল 3 বছর, এখনো মায়ের দুধ ছাড়া অন্য কিছুই খেতে চায় না। কিভাবে ছাড়াবো মায়ের দুধ খাওয়া? মায়ের ওজন কমতে কমতে এখন 38 কিলোতে এসে ঠেকেছে, মায়ের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। না দেখুন, কিভাবে ছাড়াবেন মানে এটার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। অনেকে ঘরোয়া পদ্ধতি যেগুলো ট্রাই করেন, আমরা সেগুলো বলি না। নর্মালি বাচ্চারা নিজেরাই ছেড়ে দেয়। আমরা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি মায়ের, এবং তারপর 2 বছর পর্যন্ত বলি যে অন্য খাবার খাবে, তার সঙ্গে মার দুধও খেতে পারে। তারপরেই বাচ্চারা আস্তে আস্তে ছাড়তে শুরু করে, মায়েরাও ছাড়াতে শুরু করেন আর কি। তো এবার প্রথম কিছু কিছু বাচ্চা একটু জেদ করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু সেইগুলো মার এটা নিজস্ব আর্ট আর কি, যে তাকে কিভাবে অ্যাভয়েড করবে, কি করবে। তো এইগুলো নর্মালি খুব একটা প্রবলেম হয় না যদি বাচ্চার আদারওয়াইজ গ্রোথ ঠিক থাকে, বাচ্চার যদি মেন্টাল ডেভেলপমেন্ট ঠিক থাকে, বাচ্চা যদি সব নর্মালি বেড়ে উঠছে, তাহলে সে 3 বছর বয়সে মার দুধ খাচ্ছে বলে মহাভারত অশুদ্ধ কিছু হয়নি। সে কিছুদিনের মধ্যে ছেড়ে দেবে, এবং এটা নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। অনেকে মার ব্রেস্টে কিছু লাগিয়ে অ্যাপ্লাই করে দেখেন, অমুক করেন, সেইগুলো খুব একটা সায়েন্টিফিক পদ্ধতি কিছু নয়। হ্যাঁ, আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে ওকে কিভাবে অ্যাভয়েড করা যাবে। হ্যাঁ, বা অনেকে দেখবেন ঘুমের সময় একটু ওই জেদ করে, নেশার মতো হয় আর কি, হ্যাঁ, তখন সামান্য দিয়ে আপনি ছেড়ে দিলেন। এটা যদি বাচ্চার আদারওয়াইজ খাওয়া দাওয়া ঠিক থাকে আর কি, পেটটা ভর্তি থাকে, তাহলে নর্মালি 3 বছরের বাচ্চা ছেড়ে দেয়। হ্যাঁ, তো এটা নিয়ে যদি বাচ্চার আদারওয়াইজ মেন্টাল ডেভেলপমেন্ট যদি ঠিক থাকে, মানে বাচ্চা যদি 8-5টা বাচ্চার মধ্যে সুন্দর বেড়ে উঠছে, তার বুদ্ধি, তার কথা, তার হাঁটা চলা ঠিক থাকে, তাহলে এটা প্রবলেম না। এটা নিজে নিজেই ও দেখবেন কদিন পর ছেড়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই আরো একবার জানতে চাইছেন ডাক্তারবাবুর সাথে কিভাবে যোগাযোগ করবেন। আমরা নিচে নাম্বারটি দিয়ে দিয়েছি, 9830168377। এই নাম্বারে ফোন করে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ডাক্তারবাবু বেলুড়ে বসেন, বিধায়ক, এলাকা ছেড়ে খুব একটা বাইরে যেতে পারেন না, ওনার সাথে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। অংশুমান বিশ্বাস থানে মুম্বাই থেকে লিখছেন, আমি একজন বায়ুসেনা কর্মী, কাজের সূত্রে বিভিন্ন জায়গায় পোস্টিং এর কারণে যেতে হয়। বাচ্চার বয়স 2 বছর, এর মধ্যেই রাজস্থান এবং মেঘালয়ে পোস্টিং এর কারণে ওকে নিয়ে থাকতে হয়েছে।
এখন মুম্বাইতে আছি, এরপর কোথায় যেতে হবে জানি না। বাচ্চাটি ভীষণ রুগ্ন, সর্দি কাশি পাতলা পটি লেগেই আছে। মেঘালয়ে ডাক্তার দেখিয়েছিলাম 4 মাস আগে, মুম্বাইতে এসে আবার একই সমস্যা হচ্ছে, কি করব? দেখুন, এটা তো করার তো কিছু নেই। আমি তো আপনাকে এটা পরামর্শ দিতে পারি না যে আপনি চাকরি ছেড়ে দিন। তো এখন ট্রান্সফারেবল জবে এটা একটা সমস্যা নিঃসন্দেহে। ইনফ্যাক্ট যে ওয়েদার চেঞ্জ হয়, যে জল হওয়ার যে পরিবর্তন হয়, তাতে বাচ্চারা একটু অ্যাফেক্টেড হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ আপনি অরুণাচলে একরকম ওয়েদার পাবেন, আপনি মুম্বাইয়ে আর এক রকম ওয়েদার পাবেন। এইগুলো একটা ব্যাপার থাকে। আর একটা হচ্ছে আপনি একটা সেটেল করছেন নতুন জায়গায়, সেখানে যে খাওয়া দাওয়ার যে পদ্ধতি সেগুলোতেও দেখবেন অনেক সময় ওদের অ্যাডাপ্ট করতে একটু সময় নেয়। তবে এইগুলো একটু বয়স বাড়লে সেগুলো, এই সমস্যাগুলো কমে যায়। এবং সর্দি কাশি বারংবার লাগছে মানে শুধুমাত্র ওয়েদার চেঞ্জ না, আপনাকে দেখতে হবে তার কোনো অ্যালার্জেটিক কোনো টেন্ডেন্সি আছে কিনা। অনেক সময় বংশগতভাবে পায় কিছু কিছু বাচ্চা, তারা একটু 8-5টা বাচ্চার থেকে সর্দি কাশিতে একটু ঘন ঘন ভোগে, এবং সেটা 5-6 বছর অবধি একটু বেশি ভোগায়। তারপরে এই অ্যালার্জিটা কমতে থাকে এবং সর্দির প্রকোপটা ধীরে 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 কমতে থাকে। এবার যাদের মনে হয় যে একটু বেশি, তাদেরকে অনেক সময় আমরা অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন দিয়ে আমরা কিছুদিন কন্টিনিউ করেও আমরা ট্রিটমেন্ট করি। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটু বড় হলে যে বাচ্চাদের সমস্যা হয় যে এই স্কুলে অ্যাডজাস্ট করা, হ্যাঁ, স্কুলটা শুরু হয়ে গেলে কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়। তো সেই জন্যে বাংলায় যদি মনে হয় আপনি কথা বলছেন বাড়িতে, সেইটা কিন্তু বাড়িতে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। কারণ এরপর কি হবে, আপনি অরুণাচল প্রদেশে একজন বাচ্চার সঙ্গে সে খেলছিল, সে একটা ভাষায় কথা বলছিল, আবার মুম্বাইয়ে গিয়ে আরেকটা বাচ্চা আরেকটা ভাষায় কথা বলছে। এটাতে বাচ্চাদের একটু কনফিউশন হয় এবং অনেক সময় স্পিচ ডিলে হয়, মানে কথা বলতে ওর একটু অসুবিধা হয়, দেরি হয়, এই ব্যাপারগুলো হয়। সেইগুলো আপনারা খেয়াল রাখুন। তবে এই মাঝে মধ্যে এই মাইনর যেগুলো এলিমেন্ট, যেগুলো বলেন একটু পেটের প্রবলেম কি একটু সর্দি কাশি, এইগুলো সব বাচ্চারই এই বয়সটাতে হয়, কারণ হাইজেনিক হ্যাবিটস থাকে না, ওরা ময়লা হাত তুলে মুখে দেয়, এইসব করে এইগুলো হয়। এইগুলো নমিনাল, এইগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি ওইগুলো দেখুন যে ওই ডেভেলপমেন্টগুলো, যে স্পিচটা, তার আইকিউটা, তার সোশ্যালাইজেশনটা, সেইগুলো সব ঠিকঠাক ডেভেলপ করছে কিনা। এবং আমি আপনাকে শুভেচ্ছা জানালাম যে আপনি মানে এইটা অ্যাডপ্ট করতে আপনার বাচ্চা হেল্প করুক। কিন্তু ট্রান্সফারেবল জবে এটা তো নিঃসন্দেহে এটা একটা সমস্যা, এটা আমরা অনেক সময় ফেস করি। তমাল সন্নিগ্রাহী মুকুন্দপুর সিমলাপাল বাঁকুড়া থেকে লিখছেন, আমার ছেলের বয়স 9 বছর, ওজন 18 কেজি, উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। গত বছর ছেলের মাম্পস হয় এবং তার কিছুদিন পর ওর কানের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। আমরা বাঁকুড়া মেডিকেল, কল্যাণী এইমস, সিএমসি ভেলোর ইত্যাদি জায়গায় যাই, কিন্তু শ্রবণ যন্ত্র ছাড়া কোনো সমাধান পাইনি। কোনো মেডিসিন বা ট্রিটমেন্টের দ্বারা এই সমস্যার কোনো সমাধান আছে কি না তারা বলতে পারেননি। আমি বর্ধমানে একজন ইএনটি ডাক্তার দেখাই, উনি নুট্রোফিল জাতীয় মেডিসিন প্রেসক্রাইব করেন এবং ওষুধ কন্টিনিউ করে যান। দীর্ঘ কয়েক মাস ওষুধ সেবনের পর কোনো উন্নতি না হয় আমরা সেই ওষুধটা বন্ধ করে দিয়েছি। ডাক্তারবাবুর কাছে আমি জানতে চাই, এই ওষুধ কোনো কাজ করবে কিনা, বা করলেও কোনো সাইড এফেক্ট আছে কিনা। আরও জানতে চাই, আমার ছেলের উচ্চতা এবং ওজন ঠিকঠাক আছে তো, না হলেও ডেভেলপমেন্ট হবে কিভাবে? না, ওজন তো ডেফিনেটলি কম আছেই, ওজন তো কম আছেই। এবং উচ্চতা বলেছেন উনি 4 ফুট 1 ইঞ্চি, তার মানে হচ্ছে আপনার 49, এদিকে ধরেন 124 মতো। আর ওর বয়স হচ্ছে 9 কেজি, এই 9 বছর। তার না, ওর বয়স হচ্ছে, ওজন 18 কেজি, উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি, 9 বছর বয়স। 9 বছর মানে হচ্ছে ধরে নিন গ্রসলি এজ ইন্টু 6 মানে হচ্ছে 54-77, তার মানে আপনার 127। হ্যাঁ, হাইট এবং ওয়েট দুটোই কম আছে, ওর বয়সের অনুযায়ী কম আছে। কিন্তু সেটা বড় কথা না, বড় সমস্যাটা তারপরে যে লাইনটা লিখলেন সেটা হচ্ছে বড় সমস্যা, যে এই মাম্পস যেটা হয়েছিল। তো এরপর মাম্পস কিছু কিছু নার্ভ এফেক্ট করে, সেটা খুব রেয়ারলি করে, কিন্তু মাম্পস নর্মালি বাচ্চাদের হয় এবং কোনো রকম কোনো ক্ষতি ছাড়াই মাম্পস সেরে যায় এবং সারা জীবন ঠিকই থাকে। কিন্তু এটা শুনে মনে হচ্ছে আপনার যে অডিটরি নার্ভ যেটা আর কি, মানে আমাদের শ্রবণ যন্ত্রের জন্য যে নার্ভটা প্রয়োজন, সেইখানটাতে কোনো একটা এই ভাইরাসটা কোনো রকমভাবে একটা এফেক্ট করেছে। এবং নার্ভের ব্যাপারটা আমি বলি, যদি ওটা ড্যামেজ হয়ে থাকে, নর্মালি অনেক সময় উইথ টাইম এটা কিছুটা ইমপ্রুভ করে।
করে, এবং যদি মনে হয় পার্মানেন্টলি ড্যামেজ হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ করে না। সেক্ষেত্রে তখন আপনাকে এই শ্রবণ যন্ত্র যেটা ডাক্তারবাবু দিয়েছেন সেইভাবে কিন্তু নর্মালি ফাংশন, এবং আজকাল তো খুব সুন্দর সফিস্টিকেটেড সব এসছে, ও দেখাও যাবে না, ওটা কোনো রকমভাবে হীনমন্যতাও ভুগবে না, এবং শুনবে, এবং ওর বাকি যে ডেভেলপমেন্ট সেটাতে হেল্প করবে এটা। এবং নিউট্রোপিল যেটা বলেন, নিউট্রোপিল অ্যাকচুয়ালি ব্রেনের ফাংশনটাকে একটুখানি ইমপ্রুভ করা, একটু চাঙ্গা রাখে, কিন্তু নিউট্রোফিল যে এই নার্ভ ড্যামেজে খুব প্রমাণিত কোনো রোল আছে সেটা এখনো প্রমাণিত নয়। তবে এটা সাইড এফেক্ট কিছু নেই, আপনি যদি ডাক্তারবাবু দিয়ে থাকেন কিছুদিন কন্টিনিউ করে দেখতে পারেন। তবে একটা কথা বলছি, ওই হিয়ারিং এইড যদি ডাক্তারবাবু ইএনটি ডাক্তারবাবু সাজেস্ট করে থাকেন, যদি শ্রবণ যন্ত্র, সেটা কিন্তু আপনি ইউজ করুন, এটাতে কোনো তো ক্ষতি নেই। এবং এটা যেটা আমরা ভয় পাই যে বাচ্চাকে আর 5টা বাচ্চা যদি মানে পিয়ার প্রেশার যেগুলো হয়, বুলিং করে আর কি, যে পেছনে লাগে, তখন বাচ্চা একটু ইনফিরিটি কমপ্লেক্সে ভোগে, সেইটা একটা হলে প্রবলেম হয়। কিন্তু এখন খুব সুন্দর সুন্দর জিনিস বেরিয়েছে, যে মানে হিয়ারিং এইড যেগুলো বোঝাও যাবে না, এত ছোট জিনিসগুলো, হ্যাঁ, একটা ওই ইয়ারফোনের মতো একটা কানে থাকবে, যদি ডাক্তারবাবু সাজেস্ট করে থাকেন আপনি সেটা ইউজ করুন। কারণ নার্ভ ড্যামেজ হলে সেটা যদি নিজে থেকে কিছুটা সারলো, আদারওয়াইজ নিউট্রোপিল যে সেটা খুব সারাতে পারে এরকম এখনো আকাট্য প্রমাণ এক্ষুনি যে খুব একটা আমাদের হাতে আছে তা নয়। রত্না বণিক শিলিগুড়ি থেকে লিখছেন, আমার মেয়ের বয়স 14, 12 বছর বয়স থেকে ঋতুস্রাব শুরু হয়েছে। তারপর থেকেই মাসে 2-1 বার দাঁতে দাঁত লেগে হঠাৎই যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার মুখে চোখে জল দিলে ঠিকও হয়ে যায়। স্থানীয় একজন ডাক্তারবাবু বলছেন নার্ভের সমস্যা, কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। আমি আপনার পরামর্শ চাইছি, স্বাস্থ্যসাথী কার্ড আছে, প্রাইভেটে চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই, স্বামী টোটো চালান। না, প্রয়োজন নেই, প্রাইভেটে চিকিৎসা করাবেন কেন? এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা বললেন, এ একটা অনন্য প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, যেটা 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস একটা মেডিকেল ইন্স্যুরেন্স ফেসিলিটি। আপনি কেন প্রাইভেটে যাবেন? আপনি গভর্নমেন্ট হসপিটালে কত ভালো ভালো ডাক্তার আছে, সেখানে আপনি দেখাবেন। প্রথমত আপনি যেটা বললেন, তার ঋতুস্রাব শুরু হয়েছিল 12 বছরে, একদম নর্মালি যে শুরু হচ্ছে, কোনো প্রবলেম নেই, এবং তার সাথেই দাঁতে দাঁত লেগে যাওয়াটা সম্পর্ক নেই। এখন দাঁতে দাঁত লেগে যাওয়া মানে দেখতে হবে তার কোনো মৃগীজনিত সমস্যা হচ্ছে কিনা, তার জন্য কিছু পরীক্ষা হয়, কিছু ডাক্তারবাবুকে দেখাতে হবে। হ্যাঁ, কখনো কখনো দেখতে হয় যে তার মনের ওপর কোনো বাড়তি প্রেশার আছে কিনা, সেটা পরীক্ষা নিয়ে হতে পারে, সেটা অন্য কোথাও হতে পারে, ডিপ্রাইভ হচ্ছে কিনা, সেইগুলো সব দেখতে হবে। তো সুতরাং আপনি একজন নিউরোলজিস্টকে কনসাল্ট করুন, ঠিক আছে? কলকাতা যে কোনো মেডিকেল কলেজে আপনি যাবেন, নিউরোলজি ওপিডি হয়, হ্যাঁ, এছাড়া বাংলা ইনস্টিটিউট অফ নিউরোলজি থেকে শুরু করে সরকারি বহু জায়গায় খুব নামি দামি ভালো ডাক্তার, যাদের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, সেইখানে আপনি দেখান, এবং তারা যা সাজেস্ট করবেন সেটা আপনি ফলো করুন, এবং এইটা দাঁতে দাঁত লাগা এটা ঠিক হয়ে যাবে, এবং এটার সাথে পিরিয়ডের কোনো সম্পর্ক নেই, ও সুস্থ থাকবে এবং ও ভালো থাকবে একদম নিঃসন্দেহে। নূপুর সাবিনা খাতুন, ঝিলটুলি, ফরিদপুর, বাংলাদেশ। তিনি লিখছেন, আমি এনকে ডিজিটালের একজন নিয়মিত দর্শক এবং বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মীও। আপনাদের পিজি হাসপাতালে আমার ছেলেকে দেখাতে চাই, জন্ম থেকেই ও ফিজিক্যালি এবং মেন্টালি চ্যালেঞ্জড। শুনেছি কলকাতার পিজি হসপিটালে এইরকম রোগের ভালো চিকিৎসা হয়, আবার ইন্ডিয়ান ভিসাও পাওয়া এখন মুশকিল হয়ে গিয়েছে। ভীষণ অসহায় হয়ে গিয়েছি আমরা। বাংলাদেশের প্রায় সমস্ত বড় ডাক্তার দেখানো হয়েছে, সব ডাক্তার সাহেবরাই বলছেন ইন্ডিয়ায় অথবা সিঙ্গাপুরে নিয়ে যেতে। কি করব একটু যদি বলে দেন। না, ভিসাটা তো একটা সত্যি সমস্যা হচ্ছে। মানে আমি যেমন উডল্যান্ডস এবং বেলভিউ, এই দুটো আপনারা নাম শুনেছেন বড় হাসপাতাল, সেখানে তো ভিজিটিং কনসালট্যান্ট, যদি এখন আমার ওখানে যাওয়ার সময় একটু কমই হচ্ছে। তো আমরা যখনই কলকাতায় দেখতাম পেশেন্ট, আমরা বাংলাদেশের বহু পেশেন্ট আমরা দেখেছি, আমাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, আত্মীয়তা তৈরি হয়েছে, মানে আমার সঙ্গে তারা এখনো যোগাযোগ করেন, তারা আমার হৃদয়ে আছেন। কিন্তু এটা সত্যি খুব যন্ত্রণাদায়ক যে পরিস্থিতিটা এখন যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা দুটো নিজের বোনের মতো দুটো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, সেখানে একটা মানুষ বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসতে পারছেন না ভিসার জন্য, এটা আমাকে খুব ব্যক্তিগতভাবে যন্ত্রণা দেয়। তবে আমি বলছি, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের জন্য কলকাতায় অনেকগুলো সেন্টার আছে, এবং সরকারিভাবেও ভালো ব্যবস্থা আছে। আপনি আগে ওটা অ্যাপ্লাই করুন, দেখুন, যদি মনে হয় ওটা পাচ্ছেন আপনি, তাহলে আসুন আমাদের কাছে, তারপর ফার্দার আমি বলে দেবো কোথায় কী করতে হবে। কিন্তু আসল মেন প্রবলেম হচ্ছে এখন ভিসাটা। তো আমি চাই ওটা আপনি অ্যাপ্লাই করুন, ওটা যদি আপনি পেয়ে যান, হ্যাঁ, তাহলে নিশ্চয় চোখ বন্ধ করে আপনি কলকাতায় আসুন, এবং ডেফিনেটলি আপনি এখানে সাহায্য পাবেন। তবে ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ মানে হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ হচ্ছে যেটা হয়, মা বাবার একটা খুব চ্যালেঞ্জ, মানে
খুব মা বাবার ওপর একটা ধকল বলতে পারেন, একটা সেই বাচ্চাকে বড় করা। তবে যদি আপনি ধৈর্য ধরে আপনি লেগে থাকেন ডাক্তারবাবুর পরামর্শ শুনে, তাহলে এই বাচ্চারা অনেক সময় বেরিয়ে আসে এবং অনেক সময় তারা অনেকটা ইমপ্রুভ করে। হয়তো ওর বয়সী একটা বাচ্চা থেকে একটু পেছনে যায় দেরিতে, হয়তো একজন 5 বছর শিখলো তো ও 7 বছরে শিখছে, কিন্তু সে প্রায় নর্মাল লাইফের কাছাকাছি চলে আসতে পারে। এখন দেখতে হয় যে তার এই চ্যালেঞ্জ যেটা বলেছেন, যে শব্দটা ব্যবহার করেছে, সেটা কতটা তার সমস্যা, সেইগুলো না জেনে আমার এইক্ষুনি এইভাবে বলাটা খুব মুশকিল। তবে আমি চাইছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত আপনি ভিসাটা পেয়ে যান এবং আসুন আমাদের কাছে, আমরা আপনাকে সাহায্য করার জন্য তৈরি আছি। দীপক নাথ একদম ব্যক্তিগত প্রশ্ন করেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। আপনি তো শুধু একজন ব্যস্ত ডাক্তারই নন, একজন সফল বিধায়কও বটে। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে পরিবারকে সময় দেয়? সত্যি তাই, এটা খুব দামি প্রশ্ন করেছেন। সত্যি সময় খুব কম দিতে পারি, কারণ এই দুদিকটা মেনটেন করা অত্যন্ত পরিশ্রমের। হ্যাঁ, কারণ প্রবীণদারা সব জানেন ব্যাপারটা। বিশ্রাম কম হয়, মাঝে মধ্যে ওষুধও খেতে হয়, কখনো হয়তো মাথা ব্যথা, তো কখনো হয়তো একটু অ্যাসিডিটি ওষুধ খেতে হয়, আমাকেও ডাক্তার হয়েও খেতে হয়। তবে একটা কথা অস্বীকার করার উপায় নেই যে পরিবার অত্যন্ত সাপোর্টিং, মানে ওরা যেভাবে সাপোর্ট দেয়, ওরা বোঝে আমার সিচুয়েশনটা, তো যেভাবে ওরা আমাকে সাপোর্ট দিয়ে রেখেছে তার জন্য আমি পরিবারের কাছে কৃতজ্ঞ। তাই ওরা আমাকে অভিযোগ করে না কম সময় দেওয়ার জন্যে, বরং উৎসাহিত করে যে তোমার যতদিন পারছো মানুষের কাজে লাগো, হ্যাঁ, তারপর যখন পারবে না তখন দেখা যাবে। তো সুতরাং আমি সেইভাবেই মনের জোরে চালিয়ে যাচ্ছি, আর আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছায় চালিয়ে যাচ্ছি। পৃথা রায় তিনি বালি থেকেই লিখছেন, আপনার সম্বন্ধে বালির লোকেরা আমরা সবই জানি। আপনি বাচ্চাদের ডাক্তার, আবার গৃহিণীও চোখের ডাক্তার। ঠিক তাই। আপনার মেয়ে অসাধারণ ছবি আঁকে। মেয়েকে বড় হয়ে থ্যাংক ইউ। কি দেখতে চান? চিত্রশিল্পী, পলিটিশিয়ান না ডাক্তার? এটা খুব খুব ভালো কোশ্চেন। আমি চাই, যিনি লিখেছেন উনি আপনার পরিচিত, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, না, মেয়ে অ্যাকচুয়ালি ডাক্তারি পড়ছে সেকেন্ড ইয়ার, এবং এটা আমরা কোনো ফোর্স করিনি, ইনসিস্ট করিনি, এটা ওর ব্যক্তিগত পছন্দ। মানে অনেকেই ভাবে বাবা মা ডাক্তার, তার মানে মেয়েকেও ডাক্তারি করতে আমরা প্রেসারাইজ করেছি, একদম তা না, বিশ্বাস করুন। এটা ও নিজেই পছন্দ করে নিয়েছে, কারণ এই একটা নোবেল প্রফেশন, তো যে আপনি একটা পকেটে 1 পয়সা খরচা না করে মানুষের উপকার করতে পারবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি চাই ও ডাক্তার একটা হয়ে নিক, তারপর যদি কখনো মনে হয় যে ও পলিটিক্সে আসতে যাচ্ছে, আমি বাধা দেবো না, কারণ পলিটিক্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি একসঙ্গে আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন, আপনি একটা বড় প্ল্যাটফর্ম পাবেন যেখানে ইউ ক্যান সার্ভ দ্য হিউম্যানিটি, আপনি সমাজকে। সুতরাং ও যদি স্বেচ্ছায় আসতে চায়, আমি চাই যে সব বাচ্চারা, নেক্সট জেনারেশন, আমাদের যেমন শেখানো হয়েছিল যে পলিটিক্স থেকে দূরে থাকবে, খুব নোংরা জিনিস, কিন্তু আমরা বলবো, আমার ব্যক্তিগত মত, আমাদের পরবর্তী জেনারেশনকে বলবো তোমরা নিজের পায়ে দাঁড়াও, কিন্তু তারপরে তোমরা যদি চাও, আমি চাই তোমরা পলিটিক্সে জয়েন করো, কারণ এডুকেটেড নেক্সট জেনারেশন যত পলিটিক্সে জয়েন করবে, আমরা এই দেশের, আমরা এই রাজ্যের মানচিত্র আরো বদলে দিতে পারবো। তো সুতরাং ও যদি কখনো ওর ইচ্ছা হয় তখন আসবে, সেটা ওর ব্যাপার, কিন্তু আমি বলেছি যে আগে ডাক্তারিটা ভালো করে শিখে নাও, যেটা দিয়ে মানুষের সেবা করতে পারবে সেটা আগে শিখে নাও, তারপর তো পলিটিক্স যদি মনে হয় কোনোদিন তোমার মানুষের সেবা করার আরো বেশি তুমি সুযোগ চাও, এসো, ওয়েলকাম। জিনিয়া দত্তগুপ্ত শখের বাজার বেহালা থেকে লিখছেন, আমার বয়স 26, চাকরি করি, স্বামী গত বছর হঠাৎই হৃদরোগে মারা যান। আমাদের একমাত্র মেয়ের বয়স 5, পিতৃহীন হওয়ার পর থেকে খুব কম কথা বলে, সারাদিন শুধু টিভি দেখে, স্কুলে যেতে চায় না, কেমন যেন নিস্তেজ হয়ে গিয়েছে। আগের মতো চন্মনে ভাবটা আর নেই। তবে আমার শ্বশুর, শাশুড়ি এবং দেওর 3 জনেই ওকে খুব কেয়ার করেন। পড়াশোনায় একেবারেই মন নেই, সারাদিন টিভি আর ল্যাপটপে ভিডিও গেমস খেলে, বাড়ির কারুর সাথে খুব একটা কথা বলে না, দিন দিন আরো নিস্তেজ হয়ে যাচ্ছে। কি করব, সাজেশন দেবেন? এটা তো সত্যি, এটা ওর ওপর দিয়ে যেটা গেছে 5 বছর, তো সে তো সবই বুঝতে পারছে, তার ওপর দিয়ে যেটা গেছে এটা অত্যন্ত দুঃখজনক, এবং তার প্রভাব ওর ওপর পড়েছে, বোঝাই যাচ্ছে আপনার কথা শুনে। তবে একটা কথা খুব পজিটিভ আপনি বলেছেন, যে আপনার একটা সাপোর্ট সিস্টেম, যেটা আপনার শ্বশুর শাশুড়ি এবং পুরো বাড়ির লোকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, এইটাই সব থেকে বেশি জরুরি এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার। এবং অনেক সময় বাচ্চাদের যদি মনে হয় এর প্রভাব পড়ছে, আমরা বলি ওই জায়গাটাকে একটু চেঞ্জ করুন, কদিন একটু অন্য জায়গা থেকে ওকে ঘুরিয়ে আনুন, হ্যাঁ, বা ওকে পুরনো মেমোরিজ এক্ষুনি না দেখিয়ে বরং নতুন নতুন অ্যাক্টিভিটিসে ওকে এনগেজ করুন, কারণ বাচ্চারা খুব বেশি দিন মনে রাখতে পারে না, তারপরে ওরা ভুলে যায় এবং নর্মাল লাইফে ফিরে আসে। এবার যদি মনে হয় যে না, ওর ক্রমাগত আরও খারাপ হচ্ছে মনে হচ্ছে, তাহলে একদম রাগ করবেন না ওর ওপর, কারণ ও যেটা করছে এটা খুব স্বাভাবিক। তাই ওকে বকাবকি না করে তেমন
হলে একটা কাউন্সিলরের কাছে অন্তত একটা কাউন্সেলিং একটা করতে পারেন। ওরা কিছু না, ওরা আপনাকে শিখিয়ে দেবে যে মেয়ের সঙ্গে হাউ টু বিহেভ উইথ ইউর চাইল্ড, ওরা কিভাবে আপনি ব্যবহার করবেন, এবং মেয়ের সঙ্গে ওরা কথাবার্তা বলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। ওষুধ লাগে না নর্মালি, কাউন্সেলিং ইজ এনাফ ইন দি সিচুয়েশন। কিন্তু তার আগে আপনি দরকার হলে একটু জায়গাটা একটু চেঞ্জ করুন, একটু ওর মানে অন্য কথা বলুন। হ্যাঁ, এইগুলো করলে বাচ্চারা কিছুদিন পরে ভুলে যায়। এটা একটা ট্রমা তো বটে, একটা মেন্টাল ট্রমা, তবে দেখবেন ও খুব দ্রুত কাটিয়ে উঠবে, চিন্তা করবেন না। শ্রীময়ী ব্যানার্জি দক্ষিণেশ্বর থেকে লিখেছেন, তবে এই রকম প্রশ্ন আমরা 100-র ওপর পেয়েছি। আমি শুধু শ্রীময়ী ব্যানার্জির প্রশ্নটাই আপনাকে বলছি। বাচ্চার বয়স 8 মাস, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু মোবাইল বা টিভি না চালিয়ে দিলে কিছুতেই খাওয়ানো যায় না। না না না, তার মানে এই অভ্যেসটা আপনি করেছেন। এই অভ্যেসটা আমরা একদম এনকারেজ করি না, দরকার নেই। তাতে যদি বাচ্চা না খায়, একটা মিল স্কিপ করুক, তারপর খিদে পেলে ও আপনিই খাবে। এই টিভি মোবাইল দেখিয়ে খাওয়ানোটা একদম ঠিক না, এবং এতে অনেক সময় ওভার ইটিং হয়। বাচ্চা কি খাচ্ছে তার কোনো ভালোবাসা জন্মায় না, সে টিভির দিকে তাকিয়ে যা আপনি মুখে দিচ্ছেন ও গিলে যাচ্ছে। এতে অনেক সময় ওভারওয়েট হয়, বাচ্চার খাওয়ার প্রতি কোনো ভালোবাসা জন্মায় না। তো সুতরাং এই প্র্যাকটিসটা আমরা একদম সাপোর্ট করব না। আপনি টিভি মোবাইল বন্ধ করুন, আপনি গল্প করুন, আপনি খেলুন ওর সঙ্গে খাওয়াতে খাওয়াতে, তাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু এই অভ্যেসটা দয়া করে আপনি চেঞ্জ করুন। তুষার রায়চৌধুরী সোনারপুর থেকে লিখছেন, আমার 2 ছেলে, একটির বয়স 7, অন্যটি 3। দুজনেরই চোখের সমস্যা। পড়তে গেলে, টিভি বা মোবাইল দেখতে গেলে চোখ থেকে জল পড়ে, তবে কারুর চোখেই চশমা নেই। ডাক্তারবাবু বলছেন সাইট ঠিক আছে, 2টি ড্রপ দিয়েছেন চোখে লাগানোর জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। দেখুন, এই কোভিড প্যান্ডেমিকের পর বাচ্চাদের চোখের সমস্যা কিন্তু বেড়েছে, কারণ স্ক্রিন টাইমটা অনেক বেড়েছে। এবং এখন অনেক ক্ষেত্রে দেখবেন 7 বছরের বাচ্চা, মানে তাকেও দেখবেন হয়তো মোবাইল দেখতে হচ্ছে, মানে হয়তো ক্লাস করার জন্যই বা কোনো একটা স্টাডি ম্যাটেরিয়ালের জন্য। তো সেই বিষয়গুলো দেখতে হয়, এবং এটাতে করে কি হয়, স্ক্রিনের দিকে বেশি তাকালে বাচ্চাদের একটু ড্রাই আইস বলে একটা ব্যাপার হয়। হ্যাঁ, তো সেইগুলো আছে কিনা সেইগুলো দেখতে হবে। আর যদি ওর রিফ্র্যাকশন ওদের কিছু নর্মাল থাকে আর কি, মানে চোখের ডাক্তারবাবু যদি দেখে বলে থাকেন যে চশমার প্রয়োজন নেই, তাহলে আমি বলবো যে এটা আপনারা জাস্ট স্ক্রিন টাইমটাকে কমান। আমরা বলি 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার কম হলে ভালো হয়, কিন্তু ম্যাক্স হচ্ছে 2 ঘন্টা। তার বেশি স্ক্রিন মানে কি বলুন তো, শুধু মোবাইল নয়, স্ক্রিন মানে হচ্ছে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি সব মিলিয়ে স্ক্রিন। তো চেষ্টা করুন স্ক্রিন টাইমটাকে কমানোর। এবার যদি মনে হয় যে বড় ছেলে, তার জন্য যদি কোনো স্টাডি মেটেরিয়াল মোবাইলে হয়, তাহলে আপনি প্রিন্ট আউট করে নিন, হার্ড কপি, কাগজটা পড়ানোকে কেমন, সেটা করলেই ওরা ভালো থাকবে। আর যদি তাতেও প্রবলেম হয়, তখন ওই যেটা হয়, ওই ডাক্তারবাবু যেরকম ড্রপ দিয়েছেন আর কি, ওই যেটা আমরা ওই টিয়ার ফর্মেশন ড্রপ যেগুলো আর কি ড্রাই আইসের জন্য দিয়ে থাকি, সেরকম কিছু ওই লুব্রিক্যান্ট ড্রপ ডাক্তারবাবুরা ইউজ করেন, এবং তাতে ভালো ফলও পান। এটা খুব বড় সমস্যা না, আপনি শুধু স্ক্রিন টাইমটাকে যেভাবে হোক একটু কমানোর চেষ্টা করুন। একজন লিখছেন, আমি নাম বলছি না, আমার বয়স 21, এক জায়গায় সম্বন্ধ প্রায় ঠিক হয়ে এসেছে, তবে খবর পেয়েছি আমার সাথে যে ছেলেটির বিয়ে হওয়ার কথা তাদের পরিবারের কয়েকজনের মৃগী রোগ আছে, কিন্তু ছেলেটির নেই। আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে আমার সন্তানাদি হলে তারা কি মৃগী রোগে আক্রান্ত হতে পারে? না, প্রথম কথা আপনাকে বলি যে মৃগী রোগ বংশে থাকলেই যে সবার মৃগী হয়ে যাবে, এ কথা একদম ঠিক নয়, নাম্বার 1। আর নাম্বার 2, যেটা হচ্ছে আপনি এখন থেকে যেটা ভাবছেন সেটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে মৃগী, ভগবান না করুন আপনার হাজব্যান্ডে কোনোদিন হোক, কিন্তু হলেও আমি বলছি মৃগী রোগ হচ্ছে ট্রিটেবল। মৃগী রোগের ওষুধ দীর্ঘদিন খাইয়ে তারপর বন্ধ করে দেওয়া যায়, রোগ সেরে যায়। হ্যাঁ, এবং সেটা যদি শুধু মানে সিম্পল এপিলেপসি হয় আর কি, মানে যদি আর কোনো কারণ না থাকে, মানে ব্রেনের মধ্যে কোনো প্রবলেম না থাকে, যেটা আপনার পরিবারে যাদের আছে, তাহলে এটা নিয়ে অত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি একদম নিশ্চিন্তে আপনি এগিয়ে যান, এবং আপনার বিবাহিত জীবন সুখী হোক, এই আমরা কামনা করি। অনেক প্রশ্ন এসছে, কিন্তু শেষটা বলে আজকের অনুষ্ঠান শেষ করব, এত প্রশ্ন করা যাবে না। সুপ্রতিম মালাকার চন্দননগর হুগলি থেকে লিখছেন, ডাক্তারবাবু, আমার ছেলের বয়স 18, ও যখন 4 বছরের ছিল বেলুড় স্টেশনের কাছে আপনার চেম্বারে নিয়ে গিয়েছিলাম। তখন আমরা বালিতে থাকতাম, খুব খারাপ ভাবে ডায়রিয়া হয়েছিল। আপনার পরামর্শে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ওর প্রাণ ফিরে পেয়েছি। আপনার কাছে আমার কোনো প্রশ্ন নেই, আপনি এনকে ডিজিটালে আসবেন জেনে আপনাকে ধন্যবাদ জানাতেই এই মেসেজ করলাম। আপনি আমাদের কাছে মানুষ নন, স্বয়ং ভগবান। ভালো থাকবেন। ধন্যবাদ জানাই এনকে ডিজিটালের কর্মকর্তাদের এবং ডাক্তারবাবুকে আপনাদের চ্যানেলে নিয়ে আসার জন্য। এটাই আবার পরম পাওনা, জানেন তো, এই আপনাদের এই ভালোবাসা, এই আশীর্বাদ, এটাই আমার একদম মূলধন। এবং আমি আজকে যা কিছু হয়েছি আপনাদের জন্যই হয়েছি। তাই এইভাবেই আমাকে পাশে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে এইভাবেই ভালোবাসুন।
আমাকে এইভাবেই আপনারা সমর্থন করে যান, এই আমি আপনাদের কাছে চাইবো, আর কিছু না। ভগবান আমি নই, আমি আমার কর্ম করি। আপনি আপনার কর্মফলে ভগবানের আশীর্বাদে আপনার ছেলে সুস্থ হয়েছে, এবং আমি এনকে ডিজিটালের, হ্যাঁ, আমি প্রবীণদা সহ, হ্যাঁ, সকলে মানে পুরো টিমটাকে, তার সুপুত্র ইতিমধ্যে ক্যামেরার পেছনে আছে, তাকে দেখা যাচ্ছে না, তাও আমি পুরো টিমটাকে, এনকে ডিজিটালকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে তাদের মাধ্যমে আমি আপনাদের কাছে আবার পৌঁছতে পারলাম। তো সুতরাং আগামী দিনে আবার আসার অপেক্ষা করব। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এনকে ডিজিটালও এইভাবে এগিয়ে চলুক। আমি সকলকে শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। নমস্কার আপনাদের সকলকেও পুরো অনুষ্ঠানটা ধৈর্য ধরে দেখার জন্য। আরও যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তার রানা চ্যাটার্জির কাছে, আপনারা আমাদেরকে এভাবেই মেসেজ করে পাঠাবেন 6289589716 নাম্বারে। আমরা পরবর্তীকালে এক্ষুনি না, হয়তো মাসখানেক পরে বা মাস দেড়েক পরে আরও একবার রানাদার কাছে আসবো আপনাদের প্রশ্নগুলো নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।